পরম তৃপ্তি সহকারে সমস্ত প্রসাদ নিয়েছে, খেয়ে নিয়েছে। আবার কিছু প্রসাদ ওকে দিয়েছে, সেইটাও খুব পরম তৃপ্তির সাথে খেয়ে ওই লেজ নাড়তে 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 ও চলে গেল। বিষাক্ত হয়ে গেছিল, আপনারা খাইলে সহ্য করতে পারতেন না, সবাই মারা পড়তেন। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রতন। ঠাকুরের আরও কিছু আশ্চর্য অলৌকিক ঘটনা নিয়ে আমাদের সাথে আজকে আরও একবার রয়েছেন শ্রী রামনারায়ণ বাবু। দাদা, আপনাকে বাস ভাইবের এই এপিসোডে আরও একবার স্বাগত। ঠাকুরের আরও কিছু ঘটনা আপনি যদি আমাদেরকে বলেন। জয় রাম, জয় রাম, জয় রাম। ঠাকুরের গল্প মানে গল্প নয়, মানে এগুলো হচ্ছে পড়ে পড়ে জানা যায় ঠাকুর সম্বন্ধে। আমি একটা জায়গায় পড়ছিলাম একটা বইয়ে, নোয়াখালী শহরের উনি ওকালতি করতেন শুভময় দত্ত, ঠাকুরের অতি পুরনো প্রিয় ভক্ত ছিলেন, মানে অনেক দিন সঙ্গ করেছেন। ওনার নিজস্ব বইও আছে। তো শুভময় দত্তর বাড়িতে ঠাকুর এসছেন বাড়িতে, খুব আনন্দ। শুভময়বাবু, ওনার পরিবার সবাই খুব খুশি, সবাই আসে, কয়েকদিন ধরে আছেন। তো ঠাকুর ওখানে বললেন, শুভময়বাবু ঠাকুর আসাতে ওনার একদিন ইচ্ছে হলো যে ঠাকুরের উপস্থিতিতে উনি একটা উৎসব করবেন। আর তো ভালো কথা, তো ঠাকুরের উৎসব করবেন, তা আয়োজন ঠাকুর অনুমতি করলেন, তা আয়োজন চলছে। এখন ঠাকুরের সঙ্গে শুভময়বাবুর বাড়িতে এসছেন, ওই এটা আমি ছন্নাবতার বই থেকে পড়ছিলাম, সদানন্দ চক্রবর্তী। আচ্ছা। ওই তখন যুবক ঠাকুরের সঙ্গে এসছেন। তো উৎসবের সমস্ত আয়োজন হচ্ছে, উৎসবের দিন উৎসব হচ্ছে, ঠাকুর খুব কীর্তন সমস্ত হচ্ছে। তো সেদিন সকাল থেকে সবই ভালো সুন্দর আয়োজন হয়েছে, কিন্তু হঠাৎ প্রকৃতি কি রূপ ধরল, ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, শীতের সময়। আর ওই সময় ওইখানে ওই অঞ্চলে ঠান্ডাও অনেক বেশি থাকতো। এখন শীতের দিন ওরকম বৃষ্টি, কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখনো একটু জোরে বৃষ্টি হচ্ছে, তারপরে দমকা হাওয়া হচ্ছে। তো তখনকার দিনে তো অতদিন আগে লোক সমাগম তো এখনকার মতন এত লোক হতো না। তখন 100, 150, 200 লোক মানে যথেষ্ট লোক। তখন তো এত লোকও ছিল না। তো অনেক ভক্ত সমাগম হয়েছে, সবাই প্রসাদ পেয়েছে, খুব সুন্দর কীর্তন হয়েছে, সব হয়েছে, ঠাকুর খুব খুশি। তো এইসব উৎসবে সবাই প্রসাদ নেওয়ার পরে ঠাকুর ভোগ গ্রহণ করতেন, তার আগে ঠাকুর কিচ্ছু মুখে দিতেন না। তো সবার ভোগ গ্রহণ হয়ে গেছে। তো সদানন্দবাবু ঠাকুরের ঘরে এসছেন, এসে ওই ফলের একটু রস করে নিয়ে এসছেন। নিয়ে এসে বলছেন যে আপনি এটা গ্রহণ করেন, কিছুই তো না খান নাই, সব ভোগ নেন নাই, এইটা ভোগ নেন। তখন বলছেন না, এখনো ভোগ নিব না, আরও কেউ বাকি আছে কিনা প্রসাদ পাওনের একবার ঘুইরা দেখা আসেন। ঠিক আছে, বাইরে বেরিয়েছে। বাইরে বেরিয়ে বাড়ির লোক সারাদিন পরিশ্রান্ত, তারা সবাই বিশ্রাম করছে। বাইরের ভক্তরা যারা এসছে তারা সব প্রসাদ নিয়ে চলে গেছে যার যার জায়গায়। বেরিয়ে দেখছে না, কোথাও তো কোনো ভক্ত দেখা যাচ্ছে না। বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডাও তেমনি লাগছে। উনি একটু কিছু পরে ফিরে এসছেন, এসে বলছে যে না, কাউরে দেখতে পাইলাম না। তখন বলছে যে একটু ভালো করে দেখেন,
আরেকবার দেখে আসেন কেউ বাকি আছে কিনা। আবার গেছেন, ঠাকুর বলেছেন, আবার গেছেন, আবার গিয়ে দেখছেন না, আশেপাশে যে তখন তো বাড়ি ঘরও কম থাকতো, সবারই জানলা দরজা বন্ধ, ঠান্ডার দিন, আর অন্ধকার হয়ে আসছে, ক্রমশ সন্ধ্যা হয়ে আসছে, কেউ তো নাই। একটু ঘোরাঘুরি করেছে, বৃষ্টিতেও ভিজে যাচ্ছেন, আবার ফিরে এসছেন। ফিরে এসে বলছেন যে না, কেউ নাই, আপনি ভোগটা গ্রহণ করেন। তখন বলছে আপনার দেখনের ইচ্ছা নাই, দেখনের চোখ নাই, আমার কোনো ভোগ আর লাগবো না। হ্যাঁ, বলে ঠাকুর চুপ করে এলেন। ঠাকুর ভোগ নেবেন না। তা আমি তো দেখেই আসলাম বাইরে। আবার বাইরে বেরিয়েছেন, বেরিয়ে এখন ঠাকুর বলেছেন, এবার ওই রাস্তা এদিক ওদিক তাকাচ্ছেন, করতে করতে আচ্ছা ঠিক আছে, একটু রাস্তা দিয়ে এগিয়ে যাই, দেখি। কিছু দূর রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে, রাস্তায় কাদা জল, হ্যাঁ, হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে। একটু খানিক তফাতে গেছেন, তখন দেখছে একটা বাড়ির খড়ের গাদা, তার নিচের থেকে একটা কুকুর অর্ধেক শরীর বেরিয়েছে, বেরিয়ে আর ওনার দিকে, ওই সদানন্দ বাবুর দিকে খুব করুণ দৃষ্টে তাকিয়ে আছে। আর ওনার সদানন্দ বাবুর মনে হচ্ছে যে ও খুব ক্ষুধার্ত, ও বলছে যে ওর কিছু খাবার যদি দেওয়া হয়। তখন উনি যেরকম ডাকি আমরা, ওরকম ডাকতেই কুকুরটা বেরিয়ে এসছে। ওনার সাথে 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 ওই শুভময় দত্তর বাড়িতে এসছেন। আসার পরে প্রসাদ, বেশ অনেকটা প্রসাদ একটা পাতাতে ওকে দেওয়া হয়েছে। দিতে ও একদম পরম তৃপ্তি সহকারে সমস্ত প্রসাদ নিয়েছে, খেয়ে নিয়েছে। আবার কিছু প্রসাদ ওকে দিয়েছে, সেইটাও খুব পরম তৃপ্তির সাথে খেয়ে ওই লেজ নাড়তে 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 চলে গেল। তো সদানন্দ বাবু ফিরে এসছেন, ফিরে এসে ঠাকুরকে বললেন যে, ঠাকুরের কাছে এসছেন, যে কুকুরের কথা বলেছেন, যে খুব খুশি ঠাকুর, অত্যন্ত আনন্দিত। তখন বলছে উনি দুপুরবেলা অনেকবার আইছিলেন প্রসাদ পাইতে, আচ্ছা, কিন্তু প্রসাদ পায় নাই, উল্টা ওনারে মাইট দিছিল, সেই জন্য চলে গেছিলেন, আর ভয়ে আসেন নাই যে আবার যদি মাইট খায়। ভক্ত কেউ বাকি আছে কিনা প্রসাদ পেতে? ভক্ত তো, সে তো বাকি, সে তো আসতে পারেনি, এসেছিল কিন্তু সে তো মার খেয়েছে, তাড়িয়ে দিয়েছে তাকে। তার প্রসাদ পাওয়ার পরে তখন ঠাকুরের যে ভোগ, সেটা ঠাকুরকে নিবেদন করেছে, ঠাকুর ভোগ গ্রহণ করলেন। তখন ওনাকে বললেন যে এখন আপনারও তো প্রসাদ পাওয়া হয় নাই। উনিও সদাবাবু তখন প্রসাদ নেননি। এবার আপনি প্রসাদ নিয়ে বিশ্রাম করেন গিয়া, অনেক পরিশ্রম করছেন, বিশ্রাম করেন গিয়া। সবাই ঠাকুরের ভক্ত, সবাই ঠাকুরের ভক্ত। আরো কিছু ঘটনা ঠাকুরের কিরকম ঠাকুরের ভক্ত, একটা অত্যন্ত মানে বিষাক্ত হয়ে গেছে কোনো খাবার, ঠাকুর খেয়ে নিয়েছিলেন, সব খেয়ে নিয়েছিলেন। মানে ঘটনাটা হচ্ছে কলকাতা শহরেরই, এটা আমি অনেক দিন আগে পড়েছিলাম। ঠাকুর আছেন এক বাড়িতে, তো ঠাকুর নানান রান্নার কথা খুব বলছেন, এইটা রান্না এইভাবে করলে খুব ভালো হয়, ওই রান্না ওইভাবে করলে খুব ভালো হয়, এসব রান্নার আলোচনা হচ্ছে। তো ভক্তরা ঠাকুর নিজে কিছুই গ্রহণ করে না, আর এত রান্নার মাস্টারি করছে।
তো করতে বলতে বলছে আজ কি রান্না করছেন আপনারা? তখন একজন বলেছে যে আজকে আমরা একটু মাংস রান্না করেছি। মাংস রান্না করেছি। বলছে বাহ, মাংস এইভাবে রান্না করলে খুব ভালো, খুব উপাদেয় হয়, ওইভাবে রান্না, এইভাবেও রান্না করা যায়, ওইভাবেও রান্না করা যায়। আচ্ছা আনেন দেখি একটু মাংস। আচ্ছা, মাংস খেয়েছে, এনে নিয়েছে। ঠাকুর বলেছেন তো, খেয়েছেন, আরেকটু দেন, আরেকটু খেয়েছেন, আরেকটু দেন, আরেকটু খেয়েছেন। এই করতে করতে আবার চাইছেন। তখন ওনারা সবাই সবার দিকে মুখ চাওয়াচাই করছে। ব্যাপারটা তো বললো কি হইল? তো বলছে আর তো নাই, সব শেষ। হলো সব শেষ? আচ্ছা আপনারা একটা যা হয় কিছু ফুটায় নিয়ে খায়া নেন। করে এবার ঠাকুর সন্ধ্যেবেলা বিকেলের দিকে বলছে একটু হাইটে আসি। হাঁটতে বেরিয়েছে, হাঁটতে বেরিয়েছে। বিকাল হয়ে সন্ধ্যা হলো, ঠাকুর আসলো না, আসছে না। সন্ধ্যার পরে রাত হলো, ঠাকুর আসে না। গভীর রাত হয়ে গেল, ঠাকুর ফেরে না। সারা রাত হয়ে গেল, বাড়ির লোক নিদ্রাহীন, তারা উদ্বিগ্ন হয়ে বাড়ির বাইরে ভেতরে যাতায়াত করছে, বসে আছে, কোথায় গেলেন উনি? করতে করতে ভোরবেলা ফিরেছেন। বলছে আপনি এরকম চলে গেলেন, কই গেছিলেন? বলে আর কি কমু, ভয়ানক দাস্ত আরম্ভ হয়েছিল। তো সেই গঙ্গায় গিয়া জল শৌচকরণেরও উপায় ছিল না, ও গঙ্গায় গিয়া দাঁড়াইছিলাম। ওই যে মাংস খেয়েছেন তো? তো বলছে আপনারা ওইটা আপনি খায় নিলেন কেন ওইগুলি? বলে না ওগুলো ওইটা বড় কিছু এতে বিষাক্ত হয়ে গেছিল, আপনারা খাইলে সহ্য করতে পারতেন না, সবাই মারা পড়তেন, ওই জন্য উনি খেয়ে নিলেন। তো একজন বলছেন যে আপনি খেতে গেলেন কেন? বিষাক্ত হয়েছে বললেই তো আমরা ফেলে দিতাম। বলে ফেলায় দিবেন? ফেলায় দিলেও তো কুকুরে খাইবো, বিড়ালে খাইবো, সেগুলো মরবে, ওরাও তো আমারই। পাখিতে খাইবো, পিঁপড়া পোকামাকড়ে খাইবো, ওরাও তো আমারই, সবাই ওনার। ওই জন্য ওই যে ভক্ত, তার প্রসাদ পাওয়া বাকি। ওই জন্য ওনাকে বারে বারে ফিরিয়ে দিচ্ছেন যে গিয়ে দেখেন কেউ বাকি আছে কিনা, কেউ বাকি আছে কিনা। বাকি তো ছিল, এক কুকুর, সে তো প্রসাদ পায় নাই। ঠাকুরের কি অপূর্ব লীলা খেলা, লীলা। হ্যাঁ, উনি সব জানেন। হয়তো দুপুরবেলা এসছিল, কিন্তু তার ভাগ্যে মার জুটেছে, তাকে তো প্রসাদ দেওয়া হয়নি, সে তো প্রসাদ নিতেই এসছে। তার সাথে এটা কতগুলো লোকের প্রাণ যাবে, জীবজন্তুর প্রাণ যাবে। তা কি দেখো ঠাকুরের যে মহিমা, ঠাকুরের যে মানে ঠাকুর যে কি, আমি পড়ি মাঝে মাঝে সব নানান বই টই পড়ি তো, আর এইসব ভাবতে থাকি যে কি মানে অদ্ভুত ওনার দৃষ্টিভঙ্গি, ওনার আচার আচরণ, মানে যে কিভাবে আমাদের কত রকমভাবে শিখিয়েছেন। একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি, তোমাকে আগেও বলেছি কোনো একটা সময়, মাধব মজুমদারের একটা ঘটনা। মাধব মজুমদারের ঘটনা তোমাকে বলেছি তো। ওনারই আরেকটা ভারী অদ্ভুত ঘটনা, গল্প নয়, উনি চাকরি সূত্রে নানান জায়গায় ঘুরতে ঘুরতে উনি ট্রান্সফার হয়ে এসছেন কলকাতা শহরে জিপিওতে। না, ঠাকুরের অ্যাকচুয়ালি এগুলো আপনি ঠিকই বলছেন, এগুলো গল্প নয়, এগুলো সত্যি ঘটনা একদম। উনি জিপিওতে কলকাতা শহরে বদলি হয়ে এসছেন। তো বেলতলা রোডে একটা বাসা বাড়ি ভাড়া নিয়ে আছেন, জিপিওতে চাকরি করছেন। তো হঠাৎ করে ওনার চাকরির যে ডিউটি আওয়ার্সটা পাল্টে গেল। মানে যে আমরা বলি না যে দুঃসময় যখন হয়, দুর্ভাগ্য যখন হয়, একসঙ্গে অনেক কিছু জুটে যায় তোমার ভাগ্যে।
তো এইটা ওনার তখন দুর্ভাগ্যের সময় চলছে। ওনার ওই সময় ওনার মা গত হলেন, অশৌচ, ওই রকম একটা অবস্থা। ওনার ডিউটি আওয়ার্স অফিসের হঠাৎ করে পাল্টে গেল। কিরকম না, 2:10, তাহলে বাড়ি থেকে 1টায় বেরোতে হয়, আর 10টার পরে অফিস থেকে বাড়ি আসতে আসতে রাত 11টা বাজে। তো বেলতলা রোডে থাকতেন, বেলতলা রোডের থেকে যাতায়াতে অসুবিধে বলে উনি রসা রোডে ওইখানে এক বাসা বাড়ি ভাড়া নিলেন, সেইখানে আছেন। এরই মধ্যে একদিন ওনার বড় ছেলে, যথেষ্ট বড়, তার মোটর গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো। মানে সব ঘটনা একসঙ্গে। ছেলে তখন 3rd ইয়ারে পড়ে, কলেজে 3rd ইয়ারে পড়ে, যথেষ্ট বড় ছেলে। আর কলেজ ছাড়া আছে বাড়ির বাইরে খুব একটা যায় না। আর যেখানেই যদি কোনো কারণে যায় তো মাকে জানিয়ে যায়। তো যেদিন ঘটনা, ওদেরই চাঁদপুরের পুরনো বন্ধু, সেও কলকাতায় এসছে, তার সঙ্গে ছেলে কোথায় বেরিয়েছে এবং বাড়ির নিয়ম হচ্ছে সন্ধেবেলা যখন ওই পূজা পাঠ হয়, কীর্তন হয়, তখন সবাই উপস্থিত থাকে। ওই ছেলে, ওনার বড় ছেলে উপস্থিত থাকেন, প্রতিদিন উপস্থিত থাকে সে। তো সেই দিন সে আর ফেরেনি সন্ধেবেলা। সন্ধে হয়েছে, রাত হয়েছে, বাবা 11টার সময় ফিরে এসছে। যে ছেলে বলে, না ছেলে তো আসেনি। এবার খোঁজাখুঁজি শুরু হয়েছে, কোথায় খুঁজবে। থানা, পুলিশ স্টেশনে খবর নিচ্ছে, হাসপাতালগুলিতে খবর নিতে জানতে পারলো শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে দুর্গা প্রসন্ন মজুমদার বলে একটি ছেলে, সে কোনো এক ডাক্তারের গাড়িতে চাপা পড়ে সেই ডাক্তারই তাকে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে অ্যাডমিশন করিয়ে দিয়ে গেছে। সেখানে খুব সিরিয়াস আহত, সেখানে সে ভর্তি। তো তাড়াতাড়ি ওই মাধববাবু তার পাশেই থাকেন, অক্ষয় মজুমদার, তার কাছে গিয়ে তাকে নিয়ে হাসপাতালে এসে দেখছে যে সেরকম চিকিৎসা অবহেলা হচ্ছে, কিছুই সেরকম হচ্ছে না। তো উনি অনেক নিজের পরিচয় দিয়ে একটু চিকিৎসার বন্দোবস্ত করতে পারলেন। করার পরের দিন ঠাকুরেরই খুব বিশিষ্ট পরম ভক্ত এবং সেই সময়কার খুব বিশিষ্ট ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্ত, জেএম দাশগুপ্ত, উনি খবর পেয়েছেন। পরের দিন সকালবেলা উনি একদম সোজা শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে উপস্থিত হয়েছেন, হয়ে ওকে ওই যেখানে ছিল ভর্তি সেখান থেকে একটা কেবিনে নিয়ে এসে সব চিকিৎসার নিজেই বন্দোবস্ত করেছে। এবং যেই ডাক্তারটি অ্যাক্সিডেন্ট করেছিল যার গাড়িতে, সেই দুর্ভাগ্যভাবে দুর্ভাগ্য বা সৌভাগ্য ওই শম্ভুনাথেরই ডাক্তার, এবং উনি এই ডাক্তার দাশগুপ্তরই ছাত্র। আচ্ছা। তো এই সব একসঙ্গে ঘটনাগুলো হওয়াতে চিকিৎসাটা সুন্দর শুরু হলো। ছেলে সারা শরীরে ব্যান্ডেজ, অজ্ঞান হয়ে আছে, আর উনি এই অবস্থায় দেখে এদিকে গুরুদশা, উনি ঠাকুরকে চিঠি লিখলেন একটা। ঠাকুর তখন চট্টগ্রামে আছেন, বাংলাদেশ। হ্যাঁ, কোনো এক ভক্তর বাড়িতে চিঠি লিখলেন ঘটনা জানিয়ে। আর এই হাসপাতাল, অফিস, বাড়ি এই চলছে, কিন্তু ঠাকুরের ওইখান থেকে কোনো সংবাদও এলো না, চিঠিও এলো না, কোনো সংবাদও এলো না। এই করতে 21 দিন পরে ছেলে একটু সুস্থ হয়েছে, ছেলেকে বাড়িতে নিয়ে আসা হলো। কিন্তু ডাক্তাররা বলেছে যে মাথায় সব থেকে বেশি চোট লেগেছে, চিনতে পারে না কাউকে, স্মৃতিশক্তি হারিয়ে, হ্যাঁ, হয়তো পাগলও হয়ে যেতে পারে বা স্মৃতি বিভ্রাট হতে পারে। তখন বাড়িতে নিয়ে এসেছে, 3 তলার এক ঘরে ছেলেকে রাখা হয়েছে। সেখানে মা সর্বক্ষণ তাকে সেবা যত্ন করছে। তো এরকমই একদিন মাধববাবু অফিস চলে গেছেন, তার আরও যে 2 ছেলে তারা স্কুলে চলে গেছে। মা ওই 3 তলায় ছেলের ঘরের দরজার সামনে বসে আছে।
বসে বসে আর ঠাকুরকে ডাকছে যে ঠাকুর আমার ছেলের কি অবস্থা হলো, তুমি কোথায়, কোনো সংবাদ নাই, এরমভাবে ঠাকুরকে ডাকছেন। তো বসে বসে ডাকতে ডাকতে ঠাকুরের কথা ভাবতে ভাবতেই হঠাৎ মনে হচ্ছে পিছনে কি যেন দাঁড়িয়ে আছে, কেউ এসেছে। তো এরকম পিছন ফিরে তাকিয়ে দেখছে ঠাকুর দাঁড়িয়ে আছেন। তো লাফ দিয়ে উঠেছে, এ কি ঠাকুর, আপনি কই থেকে আইলেন, আপনি কি করে আইলেন, আপনি তো আমাকে বাড়ি, এই বাড়ির এক ঠিকানাও জানেন না। তখন ঠাকুর নির্বিকার, ঠাকুর বলছেন স্মরণ করছেন তাই আইসি, স্মরণ করলে ঠিকানা জানতে লাগে না বলে এসে তখন ঠাকুরকে সমস্ত ঘটনা বলেছে। ঠাকুর বললেন হ জানি, জানেন। হ্যাঁ, উনি বললেন হ জানি বলে এবার ছেলের কাছে গিয়ে ছেলের পরম স্নেহে ছেলের গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ছেলেকে বললেন যে নাম করতে পারো না, রাস্তায় যখন চলো নাম করতে পারো না, নাম করলে তো আঘাত লাগতো না। ওই যে ঠাকুর বলেছেন যে নাম করবেন, নাম করলে আপনার লগে লগে থাকি, হ্যাঁ সেইটাই, যে তুমি নাম করতে পারো না, পারলে তো তোমার আঘাত লাগতো না। তো যাই হোক, এটা হওয়ার পরে এর মধ্যেই ঠাকুর বলছেন এখন আসি গিয়া। এখন ঠাকুর যেখানে যেই বাড়িতেই থাকতেন বা যেতেন বা উপস্থিত থাকতেন, একবার যদি বলেন আসি গিয়া, কারোর ক্ষমতা নেই সেটাকে আর রোধ করার, উনি যাবেন। আসি গিয়া বলেই উনি সিঁড়ি দিয়ে 3 তলা থেকে খুব দ্রুত 1 তলার সিঁড়ি নিচে নেমে আসছেন। তো ওনার স্ত্রীও খুব তাড়াতাড়ি ঠাকুরের সঙ্গে আসছেন। ওই বাড়ির যে সদর দরজা, মেন এন্ট্রান্স যেটা দরজা একটাই, আর অন্য কোনো দরজা নাই, সেই দরজায় বাড়িওয়ালার ছেলে, 25-26 বছরের ছেলে, সে বসে আছে। তো ওনার স্ত্রী এসে ওই ছেলেটিকে বলেছে যে একটা ট্যাক্সি ডেকে দিতে। ঠাকুর বলছেন ওইখানেই 11 নম্বর আর্ল স্ট্রিট কুঞ্জ মজুমদারের বাড়িতে আগের দিন রাত্রিবেলা ঠাকুর এসছেন, তো সেইখানে যাবেন, একটা ট্যাক্সি ডেকে দিতে বলেছে। বলার সাথে সাথেই একটা ট্যাক্সি এসে দাঁড়িয়েছে, দাঁড়াতেই ঠাকুর ট্যাক্সির ভেতরে ঢুকে বসেছেন। তো ওনার স্ত্রী তাড়াতাড়ি 2 টাকা, গাড়ি ভাড়া দিতে হবে তো, 2 টাকা ড্রাইভার ঠাকুরের হাতে দিয়েছেন। ঠাকুর টাকাটা নিয়েই ড্রাইভারকে সাথে সাথে দিয়ে দিয়েছেন, দিয়ে গাড়ি চালাতে বলেছেন, গাড়ি চলে গেছে। এবার ওই যে বাড়িওয়ালার ছেলে বসে আছে, সে মাধববাবুর স্ত্রীকে বলছে উনি আপনার কে হয়, কখন এলেন, কেন এলেন? তখন ওনার স্ত্রী বলছেন উনি আমার বাবা, আমার ছেলে খুব অসুস্থ, ছেলেকে দেখতে এসেছিলেন, কিছুক্ষণ আগেই এসছেন, এখনই চলে গেলেন। বলে কিছুক্ষণ আগে এসছেন, কতক্ষণ আগে? উনি এলেনই বা কেন, আর চলে গেলেনই কেন, আর কখন এলেন? আমি 2 ঘন্টার ওপরে এই দরজার এখানে বসে আছি, কোথায় ওনাকে তো এই দরজা দিয়ে আমি ঢুকতে দেখি নাই। উনি কোথার থেকে আইলেন? এই যখন কথা হচ্ছে এর মধ্যেই ওই ট্যাক্সি ড্রাইভার ফিরে এসছে। এসে বলছে মাধববাবুর স্ত্রীকে যে মা, আমি আপনার ওই বুড়া বাবাকে হারাইয়া ফেলিয়াছি। হারাই ফেলেছি মানে? বলে উনি আমার ট্যাক্সিতে উঠলেন, উনি আমার হাতে 2 টাকা দিয়ে দিলেন, এবং গাড়ি যখন হাজরা মরে গেছে তিনি আমাকে দাঁড়াতে বলে একটা দোকানে ঢুকে গেলেন, পাশেই একটা দোকানে ঢুকে গেলেন। অনেকক্ষণ আমি দাঁড়িয়ে রয়েছি, উনি আর আসছেন না। দেখে আমি গাড়ি রেখে ভেতরে গেলাম দোকানে, খুঁজে পেলাম না। তার দোকানের লোকদের যখন ওনার বর্ণনা দিলাম, তারা বলছে যে না না, এই ধরনের লোক এখানে কেউ আসেনি, দোকানে ঢোকেনি, আমি আপনার বুড়ো বাবাকে হারিয়ে ফেলেছি। এটা একটা অদ্ভুত হেয়ালি, মানে এটা জানা গেল না যে উনি কি করে এলেন আর কোথায় ওই দোকানে ঢুকে মিলিয়ে গেলেন। যে দেখো, ও যে স্মরণ করেছিল, ছেলে অসুস্থ, মা স্মরণ করছে, ডাকছে কাতর হয়ে যে ঠাকুর আমার ছেলের তো স্মৃতি বিভ্রাট, পাগল হয়ে যাবে, কি হয়ে যাবে,
হঠাৎ করে যে স্মরণ করলে ঠিকানা আর জানতে লাগে না, এমনি আসা যাতায়াত করা যায়। তো ওনার পক্ষে সব সম্ভব। আজকে এই এপিসোডে অনেক কথা হলো, অনেক কি বললাম আমি জানি না, কত ভুল কত কিছু। সবার কাছে আমার অনুরোধ, সবাই আপনারা ক্ষমা করে নেবেন, যদি কিছু ভুল ত্রুটি থাকে একটু ক্ষমা করে নেবেন। আমার একটাই উদ্দেশ্য যে ঠাকুরের সম্বন্ধে একটু আলোচনা, ঠাকুরের কথা একটু লোককে জানানো। আমি অনেক লোকের সঙ্গে মিশে দেখেছি, তারা খুব একটা ওয়াকিবহাল নয়। ঠাকুরের দীক্ষা নিতে হয়, আমি নাম নিয়েছি, দীক্ষা নিয়েছি, ইত্যাদি ইত্যাদি। কার ভক্ত? রাম ঠাকুরের ভক্ত, আর কিছু জানি না। কিন্তু তাকে তো জানতে হবে, তাকে তো জানতে হবে। আমার এইটাই উদ্দেশ্য, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম।